1300 বঙ্গাব্দে শ্রাবণ মাসে সাধনা পত্রিকায় শাস্তি গল্পটি প্রকাশিত হয়। গল্পটিতে তৎকালীন সমাজ পরিপ্রেক্ষিতে আর্থসামাজিক বিশ্লেষণে দারিদ্র গ্রামীণ কৃষকদের লাঞ্ছনার বাস্তব এবং বিশ্বাস্য দলিল। গল্পে বর্ণিত 20 পরিবার বাংলার গ্রামাঞ্চলের সর্বহারা দারিদ্র শ্রেণীভুক্ত পরিবার। জমিদারের অত্যাচারের অমানসিক শোষণ এবং নিপীড়ন কাহিনী গল্পটির পটভূমি রচনা করেছে। সারাদিন অভুক্ত দুই ভাই যখন দিনের শেষে ঘরে ফিরেছে, তখন দুইটি নারী এবং একটি শিশুর নিরানন্দ পরিবেশ নিঃশব্দে অপেক্ষমান। ক্ষুদিত দুঃখীরাম বড় বউয়ের কাছে ভাত চাইলে বড় বউ যখন তীব্র কণ্ঠে বলে ওঠে, ভাত কোথায় যে দিব, তখন ক্ষুধার্ত দুঃখীরাম ক্রোধে হাতের দা দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করিয়া বসে এবং তাতে মৃত্যু হয়। আকস্মিকতার হতচকিত সকলের অসহায় ভীত বিহ্বল অবস্থার মধ্যে তৈরি হয়ে গেল অনিবার্য বিধ্বংস, যার মরণ ফাঁদে চরিত্রগুলি আবদ্ধ হয়ে গেল। তাদের বাঁচার আর কোনো পথ খোলা রইল না। গল্পটি চন্দরার শাস্তির হলেও প্রতিটি চরিত্রের নির্মম নিয়তিকেই নির্দিষ্ট করে। বাস্তবিক এমন নির্মম কাহিনী রবীন্দ্র সাহিত্যেই খুব কম। দাদাকে বাঁচাতে গিয়ে শ্রীরাম কিছু না ভেবেই চন্দরার নামে ভয়ঙ্কর মিথ্যা দোষারোপ করেছে। সত্য গোপন করতে গিয়ে সে যে মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়েছে, সে মুহূর্তে সে জীবনের জটিলতায় জড়িয়ে গেছে। স্বামীর প্রতি চন্দরার তীব্র ভালোবাসা যেন রূপান্তরিত হয়েছে তীব্র অভিমানের অপ্রেমে। অবশেষে এসেছে জীবন্যাসের চরমতায়। এই গ্রাম্য সরল কিশোরী বধূ আত্মমর্যাদা এবং অভিমান নীরব ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে মরণ নামক শব্দটিতে, যা ইতিহাসের সর্বকালের এক অমোঘ উচ্চারণ। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যৌন খাটিয়া আসিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিল। ক্ষুদিত দুঃখীরাম কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তা স্ফুলিঙ্গের মতো জ্বলিয়া বলিল, ভাত কোথায় যে দিব? তুই কি চাল দিয়া গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের পরিশ্রম, অন্নহীনতা, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরাম হঠাৎ যেন কেন অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জন করিয়া বলিল উঠে, কি বললি? মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়াই একবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলে পড়িয়া গেল। মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দরা রক্তসিক্ত বস্তে, কি হলো গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। শ্রীরাম তার মুখ চাপিয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। চক্রবর্তীদের বাড়িতে রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিল। হঠাৎ মনে পড়িল, প্রজার দুঃখীর কাছে কিছু খাসনা বাকি, আজ তো শোধ করার দিন। তাহারা নিশ্চয় বাড়ি ফিরিয়াছে। স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। রামলোচন কুড়িদের বাড়িতে ঢুকিয়াই তার গা ছমছম করিয়া উঠিল। দেখিল ঘরে প্রদীপ জ্বালা নাই। ছেলেটা যত মা মা করিয়া কাঁদিতে চেষ্টা করিল, শ্রীরাম ততই তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন ভীতু হইয়া জিজ্ঞাসা করিল, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণে প্রস্তর মূর্তির মতো নিশ্চল বসিয়াছিল। হঠাৎ অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। শ্রীরাম দেখিল আর রক্ষে হয় না। উপস্থিত বিপদে মাথা ঠান্ডা রাখিতে হয়। সে বলিয়া ফেলিল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হইয়াছে। চক্রবর্তী বলিল, তা দুঃখী কাঁদে কেন রে?
বলল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে। রামলোচন চমকিয়া উঠিয়া কহিল, বলিস কি, মরে নাই তো? ছিদাম কহিল, মরিয়াছে বলিয়াই চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল। দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচানোর কি উপায়? দেখ, মামলা মোকদ্দমার তো খুব ঝামেলার ব্যাপার। তুই এক কাজ কর, থানায় ছুটিয়া যা। বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাইয়াছিল, ভাত প্রস্তুত ছিল না, সে রাগে স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে। আমি নিশ্চিত বলিতেছি, এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসছিল। বলিয়া উঠিল, ঠাকুর, বউ গেলে তো বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসিতে গেলে আর তো ভাই পাইব না। চক্রবর্তী কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন। বললেন, তবে যেমন ঘটিয়াছে তেমনই বলিস। বাঁধ ভাঙিলে যেমন জল আসে, তেমনি হুহু শব্দে পুলিশ আসিল। চন্দ্রার বয়স 17 কি 18 অধিক হইবে না। মুখখানে হৃষ্ট পুষ্ট গোলগাল, শরীরটি অনতি দীর্ঘ 8-60। সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সৌষ্ঠব আছে। চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না। একখানি নতুন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজের স্বরে। কোথাও কোনো শিথিল গ্রন্থি নাই। পৃথিবীর সকল বিষয়েই তার একটা কৌতূহল আসে। পাড়ায় গল্প করিতে যাইতে সে খুব ভালোবাসে। ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বেশি ভালোবাসিত। উভয়ই ঝগড়া হইত, ভাব হইত, কেহ কাহাকে পরাস্ত করিতে পারিত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে সুদৃঢ় বন্ধন ছিল। চন্দ্রা যখন তাহার স্বামী খুন স্বীকার করিতে লইতে বলিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই শঙ্কিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই। পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে তা বারবার করিয়া শিখিয়া দিল। চন্দ্রা সে সমস্ত কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তির মতো হইয়া বসিয়া রহিল। ছিদাম তার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে, তুই বলিস বড় যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল। আমি তাহাকে দা লইয়া ঠেকাতে গিয়ে হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দ্রা যে তাহার বড় যাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মধ্যে এই বিশ্বাস বদ্ধমূল হইল। সাক্ষীর দ্বারা সেটাই প্রমাণ হইল। পুলিশ যখন চন্দ্রাকে প্রশ্ন করিল, চন্দ্রা কহিল, হ্যাঁ, আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কোনো বচসা হইয়াছিল? না। সে তোমাকে মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া গেল। কহিল, উনি ঠিক কহিতেছেন না। বড় বউ প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়া থামাইয়া দিল। এমন একগুঁয়ে মেয়ে তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্টের দিকে ঝুঁকিয়াছে, কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। কি নিদারুণ অভিমান! চন্দ্রা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নব যৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম। ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়া একেবারে কাঁদিয়া জোরহস্তে কহিল, দোয়াই হুজুর, আমার বউয়ের কোনো দোষ নেই। হাকিম তাহার কথা বিশ্বাস করিল না, কারণ প্রধান বিশ্বস্ত সাক্ষী। রামলোচন কহিল, খুনের অতি বিলম্বে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।
সাক্ষী ছিদামই আমার নিকট সমস্ত স্বীকার করিয়াছে। রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করার জন্য অনেক গল্প বানাইয়া তুলিল, কিন্তু যখন দেখিল চন্দ্রা নিজেই বাঁকিয়া বসিয়াছে, তখন সে ভাবিল শেষকালে কি মিথ্যে সাক্ষীর দায়ে পড়িব। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজই চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধান্য খেতে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল। পুলিশ, আসামি, সাক্ষী লইয়া আদালতে হাজির হইল। চন্দ্রা জজের কাছে কহিল, ওগো সাহেব, এক কথা আর কতবার বলিব? জজ সাহেব তাহাকে বুঝাইয়া বলিল, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? চন্দ্রা কহিল, না। জজ সাহেব বলিল, তাহার শাস্তি ফাঁসি। চন্দ্রা কহিল, ওগো তোমার পায়ে পড়ি, তাই দাও না গো সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। ছিদাম আদালতে উপস্থিত করিল। চন্দ্রা মুখ ফিরাইল। জজ সাহেব সাক্ষীর দিকে চাহিয়া বলিল, বলো, এ তোমার কে হয়? চন্দ্রা দু হাতে মুখ ঠাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। প্রশ্ন হইল, ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তুমিও আগে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদাম যখন প্রশ্ন হইল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। প্রশ্ন, কেন? ছিদাম কহিল, ভাত চাহিয়াছিলাম, বড় বউ ভাত দেয় না। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়ায় মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছাভঙ্গের পর উত্তর করিল, সাহেব, আমি খুন করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। যেদিন এক রত্তি বয়সে একটি কালো ছোটোখাটো মেয়ে তাহার গোল গাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে, যাহা হোক, আমার মেয়েটির একটি সৎ গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছা করো? চন্দ্রা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? মরণ।